আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পার্ট 1 পড়িয়েছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পার্ট 2 পড়াবো। দেখো কি বলছে পার্ট 2টা, যে বাংলায় ইউরোপীয়দের আগমন ও বাণিজ্য বিস্তার। বাংলা যে ইউরোপীয়দের আগমন ঘটেছিল এবং কিভাবে তারা তাদের বাণিজ্যকে এখানে অনেক বিস্তার ঘটিয়েছে, মানে এক্সপ্যান্ড ঘটানো, বাণিজ্য তারা প্রসার ঘটেছিল বাংলায় কিভাবে, সেটা নিয়ে আমরা পড়বো। যে 1498 সালে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা সমুদ্রপথে বাণিজ্য বিস্তারের অন্বেষণে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছান। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ব্রিটিশরা যে ভারতবর্ষে আসছে তার জন্য যদি কাউকে দোষ দেওয়া যায়, এটা হলো ভাস্কো দা গামা হবে, বুঝছো? কারণ এই ভাস্কো দা গামা ভারতবর্ষে আসার পর সে বই লিখছে, বুঝছো? এই বাংলার যে নাকি সে স্বর্গ দেখে গেছে, তো তার বই পড়ে অনুপ্রাণিত হয়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়েছে। সবার লক্ষ্য এই পূর্ব ভারত, এই ভারতবর্ষে আসা, এবং তার একে একে ভারতবর্ষে আসছে, একসময় লুট করছে, শাসন করছে, শোষণ করছে, সব করছে। তাহলে এই ভাস্কো দা গামা তাদেরকে কিন্তু রাস্তা দেখিয়েছে 1498 সালে। কত সালে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসছিল? 1498 সালে। এবং ভাস্কো দা গামা কোন দেশের নাবিক ছিল? পর্তুগিজ, এটা মনে রাখবা। কোথায় আসছিল? এই যে কালিকট বন্দরে আসছিল, এটাও মনে রাখবা। এবং তিনি পর্তুগিজ নাবিক ছিলেন, মনে রাখবা। ঠিক আছে? এর মধ্যে দিয়ে ভারতবর্ষ বিশ্ব বাণিজ্য বিস্তারের প্রতিযোগিতার ক্ষেত্রে পরিণত হয়। ইউরোপের বিভিন্ন দেশের ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। ইউরোপের দেশগুলো একে একে প্রতিযোগিতায় সামিল, মানে অংশগ্রহণ করতে থাকে। আর এই যে বাণিজ্য বিস্তারের অন্বেষণে মানে খোঁজ করা, অনুসন্ধান করা, খোঁজ করা। তো ইউরোপের বিভিন্ন দেশ ক্রমান্বয়ে এই প্রতিযোগিতায় সামিল হতে থাকে। সামিল মানে অংশগ্রহণ করা। এই লক্ষ্যে 17 শতকে, কোন শতকে মনে রাখবা? 17 শতকে। 17 শতকে মানে বোঝায় 1600 থেকে 1699 সাল। তো এই 17 শতকে একে একে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, হল্যান্ডের মানে নেদারল্যান্ড যেটা, তারপরে ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সে যেটা হলো ডেনমার্কের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের, এটা ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফ্রান্সের, এরা হলো বিভিন্ন কোম্পানি, বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত হয় এদের, মানে এরা বাণিজ্যিক কোম্পানি প্রতিষ্ঠিত করে। আর সবারই ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলতে বোঝায় তারা পূর্ব ভারতীয়। আর কোম্পানি মানে হলো তারা কি করতো, আগে আগে ভারতবর্ষে আসার জন্য তারা রাষ্ট্রীয় সহযোগিতা নিয়ে তারা একটা প্রতিষ্ঠান করে, তারপরে এদিকে বাণিজ্যের জন্য আসতো। এদের অধিকাংশের লক্ষ্য ছিল ভারতবর্ষ। আবার তার মধ্যে বাংলার সিল্ক এবং অন্যান্য মিহি কাপড়। মূল বিষয় কি বলতো? এই বাংলার সিল্ক এবং মিহি কাপড় এবং মসলা তাদের প্রধান আকর্ষণ হয়ে ওঠে। তার মানে এই যে বিভিন্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এদের এদের মূলত ভারতবর্ষের মূল উদ্দেশ্য ছিল বাংলার সিল্ক, তারপরে হলো মিহি কাপড়, আরেকটা হলো মসলা। এই তিনটা জিনিস মনে রাখবা। এগুলো হলো তাদের আকর্ষণের মূল কেন্দ্র ছিল। বিদেশি বণিকরা এদেশের স্থানীয় শ্রমিকদের খাটিয়ে বড় বড় শিল্প কারখানা স্থাপন করে প্রচুর মুনাফা অর্জন করতে থাকে। মানে ওরা কিন্তু বণিক ছিল, মানে মার্চেন্ট, ব্যবসায়ী ছিল। ওরা এই দেশে এসে এই দেশের লোকদেরকে কাজে লাগাইতো। দেখো আজ থেকে কত বছর আগে যে ঘটনা ঘটছে এখনো তাই, কিন্তু এখনো কিন্তু ইউরোপিয়ানরা, চাইনিজরা বাংলাদেশে এসে বিভিন্ন শিল্প কারখানা করে এবং বাঙালিদের শ্রমিক হিসেবে নিয়োগ দেয়। কারণ বাঙালিদের অল্প টাকায় শ্রমিক হিসেবে পাওয়া যায়। তো ক্রমে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজদের চেয়ে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পায়। তার মানে ব্যবসার ক্ষেত্রে পর্তুগিজ থেকে ইংরেজদের ভূমিকা প্রাধান্য পেতে থাকে। যদিও পর্তুগিজরা প্রথমে আসে, কিন্তু ইংরেজরা আগাইতে থাকে। কারণ ইংরেজরা হলো একদিক দিয়ে হলো কুবুদ্ধি, মানে ধূর্ত বুদ্ধি, আর কূটকৌশল ছিল তাদের অনেক বেশি। আবার সামরিকভাবে তারা এগিয়েছিল। এছাড়া ফরাসি, ওলন্দাজ, ডেনমার্করাও বাংলায় কারখানা স্থাপন শুরু করে, ব্যবসা শুরু করে। ফরাসি পর্যটক বার্নিয়ের 1663 সালে লিখেছেন যে ওলন্দাজরা তাদের কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে কখনো কখনো 700 থেকে 800 লোক নিয়োগ করত। চিন্তা করছো? সেই সময় ওলন্দাজরা কি করতো, তাদের কাশিম কাশিম বাজারের ফ্যাক্টরিতেই 700 থেকে 800 করে লোককে চাকরি দিত, নিয়োগ দিত, মানে কাশিম বাজারের সিল্ক ফ্যাক্টরিতে। এবং এটা কে লিখছিল? এই ফরাসি পর্যটক ছিল বার্নিয়ার। বার্নিয়ার কোন দেশের পর্যটক ছিল? ফরাসি। কত সালে লিখছে? 1663 সালে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, এগুলো মনে রাখবা। ইংরেজ ও অন্যান্য জাতির বণিকরাও কিন্তু এরকম কারখানা চালাতো। বার্নিয়ার আরো লিখেছেন, শুধু কাশিম বাজারে বছরে 22,000 বেল সিল্ক উৎপাদিত হইতো। মানে এই কাশিম বাজারেই কত হইতো? এই 22,000 বেল সিল্ক উৎপাদিত হইতো। বেল মানে এই যে কাপড়ের যে অনেক বড় একসাথে যে একটা ইয়া করে রাখে না, পেঁচায় রাখে, এগুলো বেল। 22,000 বেল সিল্ক উৎপাদিত হতো। তো জব চার্নক নামক জনৈক ইংরেজ প্রতিনিধি, কে বলতো?
জব চার্নক। এই জব চার্নক নামক জনৈক একজন ইংরেজ প্রতিনিধি ১৬৯০ সালে ১২০০ টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর নামে গ্রামগুলো ক্রয় করেন, যা পরবর্তীকালে কলকাতা নামে পরিচিত হয়। কে? এই জব চার্নক। তিনি ইংরেজ একজন প্রতিনিধি ছিল। ১৬৯০ সালে তিনি মাত্র ১২০০ টাকার বিনিময়ে, কত টাকা? ১২০০ টাকার বিনিময়ে এই যে কলকাতা, তারপর হলো এই যে সুতানটি আর হলো গোবিন্দপুর, এই ৩টা গ্রাম একসাথে কিনে নেন মাত্র ১২০০ টাকায়। ১২০০ টাকা কিনে নিয়ে পরবর্তীতে এই ৩টা গ্রামই কিন্তু কলকাতা নামে পরিচিত হয়। এ সময় কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার, তার মানে কলকাতা, চন্দননগর, চুঁচুড়া, কাশিমবাজার, এইগুলো থেকে কিন্তু ইউরোপীয় বাণিজ্য কেন্দ্রগুলো ফুলে ফেঁপে উঠতে থাকে। এগুলো কিন্তু ইউরোপীয় ব্যবসা কেন্দ্র ছিল প্রথমে। আর এদের মধ্যে বাংলা থেকেও তারা পুঁজিও পাচার হতে থাকে। এখান থেকে তারা স্মাগলিং করতে থাকে অর্থগুলো। বাণিজ্যিক উদ্যোগ ও কূটকৌশলে পারদর্শী হবার কারণে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মানে একদিক দিয়ে হলো বাণিজ্য উদ্যোগ, মানে এদের তো বাণিজ্য উদ্যোগ ছিল অনেক বেশি, এন্টারপ্রেনারশিপ অনেক ভালো ছিল, আর কূটকৌশল তো ছিল এদের, হ্যাঁ। এই জন্য তারা, এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরা ক্রমশ অন্য ইউরোপীয় কোম্পানির তুলনায় প্রতিযোগিতায় এগিয়ে যায়। তারা এখানে কুঠি কারখানা তৈরি, সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। মানে ইংরেজদের কিন্তু অনেক সুবিধা দেয়। এর মাঝখানে অনেক কাহিনী আছে। মানে ইংরেজরা কিন্তু তোমার মোগলদের কাছ থেকে এই বিভিন্ন কিছু আদায় করে নেয়, বিভিন্ন কিছু দাবি দেওয়া বিভিন্ন কারণে আদায় করে নেয়। তারা এখানে কুঠি কারখানা তৈরি এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। তবে ইংরেজরা কিন্তু অনেক সুবিধা পায় যায় মোগলদের কাছ থেকে। তারা বাণিজ্য কুঠি নির্মাণ করতে পারে, তারপর হলো কারখানা তৈরি করতে অনুমতি পায় এবং সৈন্য রেখে ব্যবসার অধিকার পায়। ধীরে ধীরে তো তারা সৈন্য সংখ্যা বাড়াইতে থাকে, একসময় তো নবাবের বিরুদ্ধে যুদ্ধ করে। তো পলাশী যুদ্ধের আগে এবং মীর জাফর, মীর কাসিমের আমলে বাংলায় প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। পলাশী যুদ্ধের আগেও বাংলার অনেক সম্পদ পাচার হয়। আবার মীর জাফর এবং মীর কাসিমের আমলেও প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। কারণ পলাশী যুদ্ধের পর মীর জাফর ক্ষমতায় বসে, মীর জাফরের পর মীর কাসিম ক্ষমতায় বসে। তো তখন বাংলার প্রচুর সম্পদ ইংল্যান্ডে পাচার হয়ে যায়। দেখো এখানে দুইটা কাজ আছে, যে ভারতবর্ষে যে সকল ইউরোপীয় শক্তির আগমন হয় তার তালিকা তৈরি করো। আরেকটা হলো যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্য বিস্তার ঘটায়। দেখো ভারতবর্ষে আগমনকারী ইউরোপীয় শক্তির সময় তালিকা দেখো। ভারতবর্ষে বাণিজ্য শাসনের উদ্দেশ্যে বিভিন্ন ইউরোপীয় শক্তির আগমন ঘটে। নিচে পর্যায়ক্রমে তাদের তালিকা দেওয়া হলো। যেমন দেখো পর্তুগিজরা আসছিল, তাই না? এই যে ভাস্কো দা গামা ভারতে আগমন করেছিল, তারপর তারা প্রথম ইউরোপীয় শক্তি হিসেবে ভারতে বাণিজ্য শুরু করে পর্তুগিজরা। আবার ডাচ নেদারল্যান্ডে আসছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে বাণিজ্য পরিচালনা করে। তারপর মশলা ব্যবসায় কিন্তু তারা বিশেষভাবে সক্রিয় ছিল। তারপর ইংরেজ, মানে ব্রিটিশরা ছিল ১৬০০ খ্রিস্টাব্দে আসছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে তারা ভারতে বাণিজ্য শুরু করে। পরবর্তীতে তারা শাসক শক্তিতে পরিণত হয়। ফরাসিরা ১৬৬৪ খ্রিস্টাব্দে আসছিল। ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ভারতে বাণিজ্য বিস্তার করে। দক্ষিণ ভারতে কিন্তু তাদের প্রভাব অনেক বেশি ছিল ফরাসিদের। ডেনিস বা ডেনমার্ক ১৬২০ খ্রিস্টাব্দে আসে। তারা হলো অ্যাঙ্কাবার ও শ্রীরামপুরে বাণিজ্য করে। তাহলে হলো তোমরা ভারতবর্ষে আগমনকারী ইউরোপীয় শক্তির তালিকা বললে এইভাবে তোমরা নাম্বার দিয়ে দিয়ে লিখতে পারবা। আবার তোমরা প্রথম লাইনটা করে লিখে দিলেও হবে, ব্র্যাকেটে সালটা দিয়ে দিতে পারবা। দেখো কি হলো, কাজ ২ কি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে বাণিজ্যিক বিস্তার ঘটায়। দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নানা কৌশলের মাধ্যমে ভারতবর্ষে তাদের কিন্তু বাণিজ্য বিস্তার ঘটায়। এর প্রধান দিকগুলো কি জানো? এরা হলো রাজকীয় সনদ লাভ করেছিল। যে ইংল্যান্ডের রানী এলিজাবেথের কাছ থেকে তারা বাণিজ্যের একচেটিয়া অধিকার লাভ করেছিল। তো রানী এলিজাবেথ, ইংল্যান্ডের রানী এলিজাবেথ তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু পুরা সাপোর্ট দিয়েছিল। আরেকটা হলো কারখানা বাণিজ্য কেন্দ্র স্থাপন। তারা কিন্তু ওই যে মোগলদের কাছ থেকে এই অধিকারটা পেয়েছিল। কলকাতা, মাদ্রাজ, বোম্বেতে বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। আবার স্থানীয় শাসকদের সঙ্গে চুক্তি, নবাব ও রাজাদের কাছ থেকে তারা শুল্ক ছাড় ও বিশেষ সুবিধা আদায় করে। সামরিক শক্তির ব্যবহার করতে পারে তারা। নিজস্ব সেনাবাহিনী গঠন করে বাণিজ্য রক্ষা, প্রতিদ্বন্দ্বীদের দমন করার সুযোগ পায়। আবার ইউরোপীয় প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করা। ফরাসি অন্যান্য ইউরোপীয় শক্তিকে যুদ্ধের মাধ্যমে তারা দুর্বল করে দেয়। রাজনৈতিক হস্তক্ষেপ, আবার স্থানীয় রাজনীতিতে হস্তক্ষেপ করে তারা নিজেদের অনুগত শাসক বসায়। লাভজনক পণ্যের নিয়ন্ত্রণ, রেশম, মসলিন, নীল ও মশলা বাণিজ্যে একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। এইসব কৌশলের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমে বাণিজ্যিক এবং পরে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে। তাহলে তোমরা এই কাজের উত্তরটা এভাবে লিখতে পারবা।